11 বছর পর 5 মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি, হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী পুত্র সচিব পদের জয়ের মার্কিন ভিসা বাতিল করে স্টেট ডিপার্টমেন্টের প্রজ্ঞাপন জারি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছিল 5 মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনা সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি। 5 মেতে যে চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়ায় হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল 30 জনের বেশি নিহত হয়েছিল। বিবিসির সংবাদে বলা হয়েছে 27 জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তার একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয়। সে 5 মে সারা রাতে 14টি মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাঁড়িয়ে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। আব্দুল জলিল কথা বলতে পারে না, সে বোবা, কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয়। পিনাকি বলেন, 2013 সালে 5 মে ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি। যেন এই পরিসংখ্যান না হতে পারে সে ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী। মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল 61 জনের। সেই তালিকা হেফাজত ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করা অপরাধে নন্দিত মানবাধিকার নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আদিলুর রহমান গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা, তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে 71 জন আলেমকে 5 মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি 71 ঘাতক দ্বারা নির্মূল কমিটির সেই হিসাবকে যদি আমলে নিই, তাহলে তাদের হিসাব অনুযায়ী 39 জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল। তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃতের সংখ্যা 110 জন। আমি আজ হিসাব মিলিয়ে দেব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5 মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লুকায়। সে লাশকে নিজেই কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না। এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সেই গণকবর আবিষ্কৃত হবে। মৃতের শরীরে গেঁথে থাকা বুলেট পচবে না, মাংস পচে বুলেট মাটিতে লেখে থাকবে। তখন খুব সহজে সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগাদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য, জল্লাদদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে 2013 সালে সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। 2010 সালে এই সংখ্যাটি ছিল 1204 জন। 2011 সালে সংখ্যাটি ছিল 1191 জন। 2012 সালে 1247 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, আবার আসেন আমরা 2013 সালের প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি। 2012 জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি। 113, 128, 110, 115, 145, 90, 92, 85, 90, 72, 88 এই সংখ্যাকে 11 দিলে ভাগ করলে 103 জন, মানে 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় 367 জন। অতিরিক্ত কতজন করেছে গড়ে থেকে 264 জন। সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে 145 জন। তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা 222 জন বেশি। এটা একটি নিউমেরিক্যাল ভ্যালু, সংখ্যার হিসেবে অবশ্য বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। শুধু মে মাসে 367 জনের মৃত্যু, এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা। মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছো সেই খুনের দায়ে তোমার বিচার হবে। 5 মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাঠ্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। হাসিনা তোমার বাহিনী তৈরি থেকো, আমাদের ভাইরা আসবে, ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যু চায়। 5 মে নাম না জানা অসংখ্য শহীদের নাম অবশ্যই একদিন জানাবো। তাদের পরিবারা প্রিয়জনে কবর খুঁজে পাবে। সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে, গ্লানি থেকে আমরা মুক্ত হব। যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম শাপলা চত্বর। শাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক। আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন সারা দেশে এক রক্ত শাপলা ফুটবে। শাপলা ফুটবে শাহবাগী,
সারা দেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ শাপলা। হাটহাজারী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত শাপলা। শততা বিভক্ত জাতির বুকে জল সেই রক্ত শাপলা আবার জাতিকে এক সুতোয় বেঁধে ফেলবে। সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে। অবিত বিপুল সম্ভাবনা বাংলাদেশ করার প্রতীকী 5 মে নাম না যারা শহীদের আত্মত্যাগ সেদিন সার্থক হবে। সাংবাদিক ইলিয়াস বলেন, যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানো 1.5 মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুমখুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। ইলিয়াস আরও বলেন, এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোদের পাহারাদার। বিটিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি। সিপাহি সেলিম রেজা, বয়স 28, নম্বর 63,907। 2009 সালে 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হয় জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরউদ্দিন জান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে আমরা জিম্মি করি আর যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহি জিয়াউল হক, নাম্বার 71,318। জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হকের নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সচিবদের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট সময়। যথেষ্ট সময় পেয়েও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করল না। শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালে 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকের ভূমিকায় বা সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মঈন, এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীবদের জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় কি জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কোনো বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। এই 26 তারিখের দিনের আপনি জান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই।